আপনারা ঘুমের মধ্যে গভীর রাতে এই নাটক মিস করে ফেলেছেন কিনা জানি না। বাংলাদেশে রোববার দিবাগত রাত ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন সোমবার থেকে আর দেশে কোথাও আইন শৃঙ্খলার কোনো যাতে না অবনতি ঘটে, কোথাও যাতে কোনো অপরাধ না ঘটতে পারে সেজন্য ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এরপরেও যদি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা কার্যকর করতে না পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাহলে তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। মানে এতদিন কি স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে বলে রেখেছিলেন যে অপরাধ হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো ব্যবস্থা না নিতে, বা কেউ যদি নিষ্ক্রিয় থাকে তারপরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এমন কোনো আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে রেখেছিলেন কিনা? বুঝতেই পারছেন এমন কোনো পাল্টা প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টাকে করার উপায় ছিল না। কারণ রাত সোয়া একটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ছিনতাই, সন্ত্রাস এসব দমনে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে তখন আন্দোলন করছিল এবং তারা সোমবার দুপুর পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য। তো এমন অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা যখন রাত ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছেন, নিশ্চয়ই উপদেষ্টা পদত্যাগের ঘোষণা দেবেন। এমন সম্ভাবনার কথা ভেবে শরীরে যান, পকেটে মোবাইল, কাঁধে ক্যামেরা নিয়ে ছিনতাই, খুন এসবের ভয় তুচ্ছ করে সাংবাদিকেরা জড়ো হয়েছিলেন বটে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তার পদত্যাগের দাবি তো এই প্রথমই নয়। যে কারণে পদত্যাগের দাবি সে বিষয়ে উনি যদি ব্যবস্থা নিতেই পারেন তাহলে পদত্যাগের প্রয়োজন কি? তো এমন অভিনব রাত ৩টার সংবাদ সম্মেলন সেরে যখন সাংবাদিকেরা বেরিয়ে আসছিলেন তখন সেখানে গিয়ে উপস্থিত হন মবের রাজা হাসনাত। তবে হুজুরের কি মর্জি সে বিষয়ে জানার কোনো সৌভাগ্য হয়নি সাংবাদিকদের। আপনাদের মনে থাকবে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন হাসনাত রায়। ৫ই আগস্টের ৬ মাস উদযাপন উপলক্ষে ৩২ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া সহ সারা দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে আরেক দফা আগুন, লুটপাট, গুড়িয়ে দেওয়া, ভেঙে দেওয়া চালানোর মধ্যে গাজীপুরে আওয়ামী লীগের এক সাবেক মন্ত্রীর বাড়িতে গিয়ে উপস্থিত হলে স্থানীয়রা বৈষম্য বিরোধী ছাত্রদের মারধর করলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করে গাজীপুরে সড়ক অবরোধ করে জানিয়ে দেয় স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের নিরাপত্তা দিতে না পারলে তাকে পদত্যাগ করতে হবে। ওই অবস্থাতেই স্বরাষ্ট্র উপদেষ্টা সে সময় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরুর ঘোষণা দেন। এর মধ্যে আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, যাকে ডক্টর ইউনুস মাস্টার মাইন্ড বলে ডাকেন, সেই মাহফুজ আলম আবার তৌহিদি জনতার উদ্দেশ্যে বলে দিয়েছিলেন যে তৌহিদি জনতার মব আর সহ্য করা হবে না। এখন আবার এরই মধ্যে সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাই, সন্ত্রাস বন্ধে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে আন্দোলন শুরু হয়েছে। এখন মনে রাখতে হবে কোনো সাধারণ শিক্ষার্থী আসলে সাধারণ শিক্ষার্থী নয়। গত কয়েক মাসে আমরা দেখলাম যে ছাত্র দল যখন ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে ঢুকতে চাইছে তখনই তাদের সঙ্গে হাতাহাতি, মারামারি, হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটছে সাধারণ শিক্ষার্থীদের। গত কয়েক বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে বাধ্য হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিংবা কয়েক দশক ধরে সাধারণ ছাত্রদের মধ্যে মিশে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা ছাত্র শিবির, এই দুই তরফেই দাবি হচ্ছে কোনো ক্যাম্পাসে প্রকাশ্য ছাত্র রাজনীতি থাকবে না, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কাজেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা সারা দেশের নানা ক্যাম্পাসে ছাত্র দলকে প্রতিহত করছে। কাজেই এই সাধারণ শিক্ষার্থীরা ঠিক কোন সাধারণ শিক্ষার্থী যারা এখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে উদ্যোগী এবং উদ্বেগী হয়ে উঠেছেন তা আসলে বলা খুবই মুশকিল। তবে তারা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তার দায়িত্ব পালন করতে না পারেন তাহলে যেন ছাত্রদের হাতে দায়িত্ব দিয়ে তিনি চলে যান। তারা নাকি দেখিয়ে দেবেন কি করে সারা দেশ ছিনতাই, ধর্ষণ, রাহাজানি মুক্ত করতে হয়। তো সোমবারে স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পদত্যাগ করেন নাই। আর অনলাইন সংবাদে পড়ছি বাংলাদেশে বিক্ষোভ প্রকাশের নামে 450 থানা লুট, অগ্নিসংযোগ, পুলিশ খুন, অস্ত্র লুটপাট করে নিয়ে হাত পাকিয়ে ফেলার পর এখন দুষ্কৃতকারীরা বিমান ঘাঁটিতে হামলা করছে। আইএসপিআর বলছে একদল দুষ্কৃতকারী হঠাৎই নাকি কক্সবাজারের বিমান ঘাঁটিতে গিয়ে হামলা করেছিল। খোদ রাজধানীতে ধানমন্ডিতে মোহাম্মদপুরের দিক থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে খোলা অস্ত্র দেখিয়ে মহড়া করে হাজারীবাগের দিকে চলে গেছে এমন খবর পড়ছি। আর সে সময় নাকি ধানমন্ডির দোকানপাট ঝাঁপ বন্ধ করে দিচ্ছিল, মসজিদ থেকে মাইকে জনতাকে সাবধান থাকতে বলা হচ্ছিল। মনে হচ্ছিল বাংলাদেশের সেনাবাহিনী আফ্রিকার যেসব দেশে শান্তি রক্ষায় যায় ঠিক যেন সে দেশের দশা হয়েছে আমার সোনার বাংলার। তবে স্বরাষ্ট্রমন্ত্রী তার রাত ৩টার সংবাদ সম্মেলনেও বলেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতো কিংবা ভারতীয় সংবাদ মাধ্যমের মতো আজে বাজে কথা না লিখে সরকারকে সহযোগিতা করতে আর ভালো ভালো কথা লিখতে। আর তাহলেই নাকি সরকার সফল হবেন আইন শৃঙ্খলা রক্ষায়।
অবশ্যই সেই কথা মাথা পেতে নিয়ে সংবাদ মাধ্যমগুলো একেবারে এই বিশেষ দুঃসাহস দেখাচ্ছেন না, কিন্তু পত্রিকায়ও যা আসছে না, প্রায় প্রতিদিন ফেসবুকের বিভিন্ন গ্রুপে মানুষ তাদের ভয়াবহ অভিজ্ঞতা লিখছেন। নিয়মিত ঢাকার ভেতরের যাত্রীবাহী বাসেই দল বেঁধে ছিনতাইকারীরা উঠছে, কিছুক্ষণ ধরে ছিনতাই করছে, করে পাশের বাসে উঠে যাচ্ছে, রাতের বাসে কয়েক ঘন্টা ধরে হাইওয়েতে আটকে বা সারি ধরে বাস দাঁড় করিয়ে ডাকাতির ব্যক্তিগত অভিজ্ঞতা ফেসবুকেই লিখছেন সাধারণ মানুষ আর সান্ত্বনা পেতে চাইছেন। তো এ অবস্থায় বিদেশি সংবাদ মাধ্যম বিবিসি আবার বাস ভর্তি যাত্রীদের বরাতে লিখে বসেছে যে ঢাকা রাজশাহী রুটে মধ্যরাতে এক বাসে প্রায় 3.5 ঘন্টা ধরে অস্ত্রধারী ডাকাতেরা লুটপাট করেছে আর একজন হিন্দু নারী যাত্রীকে পেছনে নিয়ে ধর্ষণ করেছে। এখন পুলিশ বলছে প্রমাণ না পাওয়ায় এজাহারে ধর্ষণের কথা তারা রাখতে পারে নাই। এখন বিদেশি সংবাদ মাধ্যম এসব চলন্ত বাসে ধর্ষণের কথা লিখেছে, সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে কিনা তাই বা কে জানে, আবার কে কোথায় ফ্যাসিস্টের দোসর বা ভারতের দালাল আছে সেটাও বলা খুবই মুশকিল। কিন্তু বিপদ হচ্ছে এরই মধ্যে আবার সাধারণ মানুষের ধারণ করা বিভিন্ন ভিডিও বেরিয়ে পড়ছে। উত্তরায় তরুণ তরুণীকে রামদান দিয়ে দিনে দুপুরে কোপানোর ভিডিও ভাইরাল হওয়ার পরপরই আবার রোববারে বনশ্রীতে বাসার নিচে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছুরি মেরে তার কাছ থেকে সোনার গয়না টাকা পয়সা লুটপাট করে নেওয়ার ভিডিও এখন ভাইরাল হয়েছে। এই নিয়ে আর কত কথা বলবো, আর কোনটা রেখে কোনটার তালিকা দেব? শিগগিরই কি কোনো উন্নতি হবে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির, কিংবা সরকারের জন্য এটা কি কোনো অগ্রাধিকার বা প্রায়োরিটি? দেখেন, আমরা কিন্তু জানি না বাংলাদেশে এই যে 450-র বেশি থানা লুট হলো সেখান থেকে কত অস্ত্র লুট হয়েছিল, কত অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা গেছে। আমরা জানি না পুলিশ হত্যার শিকার হওয়ার পরে, থানায় অগ্নিসংযোগের পরে, সকল দলিল দস্তাবেজ পুড়ে যাওয়ার পরে, তাদের অস্ত্র লুট হওয়ার পরে, তাদের গাড়িগুলো পুড়ে যাওয়ার পরে ঠিক কি শক্তি সামর্থ্য নিয়ে এখন মাঠে আছে। আমরা জানি না আসলে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার কিনা আমাদের পুলিশ। আমরা জানি না যৌথ বাহিনী ঠিক কি এজেন্ডা নিয়ে কাকে হান্ট করতে তার ডেভিল হান্ট অপারেশনে নেমেছে। আজকের বিবৃতিতে যেমন সেনাবাহিনী চিহ্নিত করতে পারেনি যে কোন সে দুষ্কৃতকারী যারা এই মহা সাহস দুঃসাহস দেখালো কক্সবাজারে সামরিক বিমান ঘাঁটিতে গিয়ে হামলা চালানোর, ঠিক তেমনি আসলে কোথাও চিহ্নিত করা যাচ্ছে না সরকার কাকে দুষ্কৃতকারী মনে করে কাকে মনে করে না, কোনটিকে অপরাধ মনে করে কোনটিকে অপরাধ মনে করে না। সামরিক বাহিনীর মতোই আসলে কোনো বাহিনীর পক্ষে হয়তো এখন চিহ্নিত করা মুশকিল যে কোন দুষ্কৃতকারীর লক্ষ্য আপনার মোবাইলটা নিয়ে যানটা নিয়ে নেওয়া, আর কোন দুষ্কৃতকারীর লক্ষ্য হয়তো সামরিক বিমান ঘাঁটির মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। তবে সরকারকে কি এই জন্য চিন্তিত মনে হচ্ছে? না, নোবেলে শান্তি পাওয়া আমাদের প্রধান উপদেষ্টা সহ তার পারিষদবর্গ খুবই তৃপ্ত তাদের দেশ পরিচালনার দক্ষতায়। তারা বলেছেন প্রথম ইনিংস শেষ হয়েছে, সবে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছেন তারা বাংলাদেশকে নিয়ে। কাজেই দর্শক গ্যালারিতে বসে যানটা হাতে নিয়ে অপেক্ষা করা ছাড়া আপনার গতি কি?